দুর্যোগ এবার বেড়ে চলেছে। আকাশে গুমগুমে মেঘের ডাক। শেলফের ওপর রাখা ছোট্ট টেবিল ঘড়িটার দিকে তাকালাম। সবে 7টা বাজে। ওরা সিনেমা পর্ব চুকিয়ে বুকিয়ে ফিরে আসতে এখনো পাক্কা 1.5 ঘন্টা। এই ভয়াবহ সাহেবকুঠিতে এতক্ষণ আমি টিকে থাকবো কি করে? নাকি তার আগেই? সবাইকে স্বাগত জানাই আজকের স্পেশাল এপিসোডে। ডিসক্লেইমার: আজকের গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য, কাউকে ভয় দেখানোর জন্য নয়। শুরু হচ্ছে গল্প পাঠ। অনেক ঝুট ঝামেলার পর আমার কপালে শেষ অবধি একটা থাকার জায়গা বরাদ্দ হলো, সাহেব কুঠি হস্টেল। অবশ্য নেটিভ কুঠি বা নিগ্রো কুঠি হলেও আপত্তি করতাম না। শহরতলি থেকে এসে বহু কাঠখট পুড়িয়ে এই কলেজে ভিড়েছি। এখন যে কোনো এক চিলতে মাথা গোঁজা ঠাঁই পেলে পড়তে যাই। অতএব একটুও টালবাহানা না বাড়িয়ে বাক্স প্যাটসা বগল দাবা করে সাহেব কুঠিতে হাজির হয়ে গেলাম। প্রথম দর্শনে জায়গাটার প্রতি ভক্তিভাব উপচে পড়েছে এ কথা বলবো না। উল্টে থমথমে পরিবেশটা দেখে আনকোড়া মানুষের ভড়কে যাওয়াই স্বাভাবিক। তবে আমি পোড়খাবা ছেলে, এসব খুচরো গরমিলকে বেশি পাত্তা দেই না। নামেই হস্টেল, কারণ আমি সমেত বোর্ডার মোট 10 জন। তার মধ্যে 2টি অবতার এখন দেশের বাড়ির বায়ু সেবনে ব্যস্ত। ফলে গোনাগুন্তি 8টি মূর্তিমানের সুখের রাজত্ব এখানকার মস্ত হলঘরে। সাহেবকুঠি নামের সঙ্গে জায়গাটার মানানসই সাজগজ। একসময় নাকি খোদ বিলেতি বাবুদের হাঁক ডাকে গমগম করত এ চত্বর। সে অবশ্য বহুকাল আগের কথা। তারপর দেশ স্বাধীন হতেই কুঠিটা কিভাবে যেন চলে এলো কলেজ কর্তৃপক্ষের আওতায়। তারা ভাঙা ফুটো ঘরদরের মেরামত করে দেওয়ালে হস্টেলের তকমা এঁটে দিলেন। সেই থেকে ট্র্যাডিশনটা চলছে। কিন্তু বনেদি বংশের উপাধির মতো সে আমলেও গাল ভরানো সাহেবকুঠি নামটা এখনো বদলায়নি। ছেলেপুলে যে কয়েকজন এখানে জুটেছে, তারা সকলেই অল্প বিস্তর নয়া আমদানি। ফলে র্যাগিং গোছের ব্যাপারগুলো অহিংস পর্যায়ে রয়ে গেল। দিন কয়েক কাটতে না কাটতেই দেখলাম আমরা পরস্পরের বেশ বন্ধু হয়ে গেছি। দিব্যি হই হই করে দিন যাপন শুরু হলো। সকাল থেকে সাজ সাজ রব। সারাদিন চুটিয়ে কলেজ পড়ব। ক্লাস খতম করে হস্টেলে ফিরে নিজের লেখাপড়া অথবা লোভনীয় চপমুড়ির আড্ডায় ঘড়ির কাঁটাকে কাঁচকলা দেখানো। সব মিলিয়ে মন্দ নয়। সে দিনটা ছিল বুধবার। বোলপুরের নতুন সিনেমা হলে হাউসফুল চলছে ধুমধুমার ছবি মিশন কাশ্মীর। ঋত্বিক রোশনের টকবগে অভিনয় দেখতে ছেলে বুড়ো সকলেই উদ্ব্যস্ত। আমরাই বা বাদ যাই কেন? কলেজ ক্যান্টিনে বিতর্কের ঝড়ে কাহাতক আর হাবাগোবা হয়ে থাকা যায়? হস্টেলের সকলেই গোধূল্য আজ সন্ধ্যার শোতে প্রেস্টিজ রক্ষা করতেই হবে। 2 ক্লাসের বড় হোস্টেল সুপার বিপুল দাকে সহজে ম্যানেজ করা গেল। মিশন কাশ্মীর দেখা লোভে তারও জিবে জল সরসর। কিন্তু মারে হরেই তো রাখে কে? বেমক্কা আটকে গেলাম আমি। বিকালের মুখে সেই যে মাথায় যন্ত্রণা শুরু হলো, কোনো মতেই আর থামে না। আনাড়ি হাতের 3-4 রকমের ডিফেন্স ব্যবস্থা ফেল মেরে গেল। 7 বন্ধুর মুখ শুকনো। শেষে সমাধান দিলাম আমি। নিজের পাংচার শরীর নিয়ে অন্যের আনন্দ গুবলেট করা বড় বিশ্রী। ওদের একঝুড়ি অনিচ্ছা সত্ত্বেও ঠেলা মেরে সিনেমাতে পাঠালাম। অবশ্য তার আগে আশ্বাস দিতে হলো আগামীকাল দুপুরে অখাদ্য পিরিয়ডগুলো সটকে আজকের লোকসানটা আমি ঠিক পুষিয়ে নেব। ভরা শ্রাবণ মাস। বন্ধুদের সাইকেলগুলো চোখের বাইরে চলে যেতেই দেখলাম। আকাশে ঘোলাটে আধার ছড়ানো। অকালপক্ষ জ্যোতিষীর মতো খানাখন্দের ব্যাঙগুলো ডাকাডাকি শুরু করেছে। তাদের সঙ্গে পাল্লা দিতেই বুঝি ঝুপঝুপিয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো সাহেব কুঠিতে। মাথার অস্বস্তিটা যেন একটু কমের দিকে। শুয়ে বসে থাকতেও বিরক্ত লাগে এরকম সময়। শহর থেকে অনেকটা দূরে পাণ্ডব্য বর্জিত এলাকায় এই বাড়ি। চহদিতে একটা বাড়তি মানুষ অবধি নেই যার সঙ্গে দুদণ্ড সময় কাটে।
অগত্যা বারান্দাতে লোহার ঘেটে তালা আটকে দিয়ে নিজুম হল ঘরে এলাম। ওদিকে বাইরে শুরু হয়েছে পিটপিটানো বৃষ্টি। এই জলের গতি ভালো নয়। মধ্যম তালে এর বাজনা হয়তো সারা রাত চলবে। উত্তর দিকের জানলাটা হাঁ করে খোলা। জলের ছাট তো আসছে না, তাই পাল্লা বন্ধ করিনি। পলকা বৃষ্টির চাদর ভেদ করে বাইরের কালো অঞ্চল দৃষ্টিগোচর নয়, তবু মনে হচ্ছে আধারটা আজ যেন বেশি গাঢ়। আপন মনেই হাত পা কেমন ছমছম করে উঠল। ঠিক তখনই তাকিয়ে দেখলাম জানালার ওপাশে আমার মাত্র 10-12 হাত দূরে একটা মাথা। হ্যাঁ, কালো কুচকুচে প্রকাণ্ড একটা মাথা উঠে আসছে জানালার গড়াদের ওপারে দেওয়ালের নিচ থেকে। নাক মুখ দেখা যায় না, শুধু দুটো সবুজ চোখ ড্যাব ড্যাব করে আমাকে দেখছে। মাথাটা অবিকল আগুনে পোড়া হাড়ির মতো বেঢপ। আমার গায়ে যেন একটা ভয়ের কেউটে সাপ দাঁত বসিয়ে দিল। চেঁচাতে গিয়ে দেখি কণ্ঠস্বরের মাথা খেয়েছি, গলা দিয়ে সামান্য শব্দও বেরোচ্ছে না। এখন আমি বেমালুম একা, যদিও বাইরের মূর্তিটাকে হিসাবে ধরলে একা বলা যায় না। কিন্তু ও কে? কি চায় আমার কাছে? নিথর দৃষ্টিতে এমন করে চেয়ে আছে যেন নাগালের মধ্যে পেলেই গিলে খাবে। ভাগ্যি জানালায় নেট আটকানো, কিন্তু তাতে কি ওকে রোখা যাবে? একগাদা প্রশ্ন এসে তালগোল পাকাচ্ছিল মাথার ভিতরে। এর মাঝে বৃষ্টির জোর বেড়েছে। বড় বড় জলের ফোঁটা নিয়ে অন্ধকারটা গলে গলে পড়ছে, তার সঙ্গে হাওয়ার শো শো আওয়াজ। হঠাৎ তাকিয়ে দেখি জানালায় সে নেই। ঘাম দিয়ে জ্বর ছাড়ল বুঝি আমার, তবু শরীরে ঠকঠকানো কাঁপুনি কিছুতেই কমে না। কোনো মতে টেবিল থেকে জগটা তুলে গোগ্রাসে জল গিললাম কিছুটা, কিন্তু তারপরে বুকে একটা জমাট ভয় থাবা গেড়ে বসলো। একটু বুঝতে পেরেছি ওই থাবাটা আর যাই হোক মানুষের নয়। তবে কি নিঝুম বাদলা রাতে আমাকে একলা পেয়ে কোনো অশরীরী পিশাচ বেরিয়ে এসেছে? ওরে বাবারে! আমি গলা ফাটিয়ে চেঁচালেও কোনো লাভ হবে না। রাত বিরিতে কে আমাকে বাঁচাতে আসবে? দুর্যোগ এবার বেড়ে চলেছে। আকাশে গুমগুমে মেঘের ডাক। শেলফের ওপর রাখা ছোট্ট টেবিল ঘড়িটার দিকে তাকালাম। সবে 7টা বাজে। ওরা সিনেমা পর্ব চুকিয়ে বুকিয়ে ফিরে আসতে এখনো পাক্কা 1.5 ঘন্টা। এই ভয়াবহ সাহেবকুঠিতে এতক্ষণ আমি টিকে থাকবো কি করে? নাকি তার আগেই? আবোল তাবোল ভাবনাতে মনটা একটু অসতর্ক হয়েছিল। হঠাৎ শুনি বাইরে লোহার গেটে খড়খড় করে ধাতব নিনাদ, যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে লোহার শিকলগুলোর গায়ে। সেই সঙ্গে একটা আবছা শব্দ। মনে হলো কারো গোঙানির আওয়াজ। 1 সেকেন্ডের মধ্যেই ফিকে হয়ে যাওয়া আতঙ্ক আবার দ্বিগুণ বেগে খামচে ধরল আমার বুক। বুঝতে পারছি সে ফিরে এসেছে। কোনো মতে একবার বড় গেটটা পেরিয়ে এলেই আমার ঘরের দরজা, সেটা হাট করে খোলা। বিপদের থাবার উপরে দাঁড়িয়েও চট করে মনে হলো আমার প্রথম কাজ ওই দরজাটাকে আটকানো। দাঁতে দাঁত চেপে এগিয়ে চললাম পাল্লা দুটোর দিকে। দরজার ওপারে বারান্দায় লোহার গেট, তার বাইরে আলো ছায়ার ভিতর দুধাপ বাঁধানো সিঁড়ি। শটার নেমে গেছে বাগানে। সেই সিঁড়ি বেয়ে কি একটা বিকট জিনিস উঠে আসছে বারান্দার দিকে। ঘরের জোরালো বাল্ব থেকে যেটুকু আলো বাইরে ঠিকরে পড়ছে তার আভায় আবছা টাহর করলাম চেহারাটা। মিশমিশে আলকাত্রার মতো রং, বৃষ্টির জলে ভিজে বড় বড় লোম লেপ্টে রয়েছে সর্বাঙ্গে। অনেকটা মানুষেরই মতো আকৃতি, কিন্তু হামাগুড়ি মেরে চলার মতো তার গতিবিধি আরও ভয়াবহ। দ্বিপথ আর সাপথের বেয়ারা মিশ্রণ। শুধু চিনতে পারলাম তার নিথর সবুজ চোখ জোড়াকে, সেই সঙ্গে ঘাড় দুলিয়ে বিকট গোঙানি।
তারপর কি হয়েছে আমার মনে নেই। কেমনভাবে দরজা থেকে সরে বিছানায় উল্টে পড়েছি জানি না। কাঁধ ধরে ঝাঁকুনি আর ঠান্ডা জলের ঝাপটায় হুঁশ ফিরল। তাকিয়ে দেখি চোখের সামনে হস্টেলের 7টি চেনা মুখ। আমার ঘটনা ওরা পুরোপুরি মানতে চাইল না, তবে ভয়ানক একটা কিছু যে হয়েছে সে ব্যাপারটাও উড়িয়ে দেবার নয়। আশঙ্কাটা জোরালো আকার নিল পরের দিন সকালে। সাহেব কুঠির চারপাশে বৃষ্টি ভেজা নরম মাটির উপড়ে পাওয়া গেল কিছু অদ্ভুত চিহ্ন। কোনো এক অজানা দুপে জীবের থাবার ছাপ। বাড়ির ত্রিসীমানায় সে টহল মেরেছে, কিন্তু ভিতরে ঢুকতে পারেনি। আধারের পিশাচ আলোর গণ্ডি পেরোতে ভয় পায়, হয়তো সেই কারণে বেঁচে গেলাম আমি। আর তাই আজ অনেক দিন পরে কাহিনীটা লেখার পরেও গায়ে কাঁটা দিয়ে উঠছে। শুনছিলেন আজকের গল্প রাতের হস্টেল, লেখক সৈকত শোভন পাল। কেমন লাগলো আজকের গল্প সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি গল্প পাঠাতে চান তাহলে 9874261818 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে গল্প পাঠাতে পারেন। ডেসক্রিপশনে সমস্ত কিছু লেখা আছে। হস্টেলে কেউ একা আছো নাকি?